ডিবিসি নিউজের ঈদের বিশেষ আয়োজন খেলার সাথী অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি রিয়াসাদ আজিম এবং আজকের এই ঈদ আড্ডায় আমার সাথে রয়েছেন বাংলাদেশের দুই ভুবনের দুই বড় তারকা মহাতারকা বলতে পারি। ফুটবল দল ক্রিকেট দল মানে আমরা আসলে মেলাতে পারি না, যে ডিসকাশনসগুলো হয়, আলোচনাগুলো হয়, আড্ডাগুলো হয়, সেগুলোতে দেখা যায় যে আসলে একই অঙ্গনের তারকাদের সাথে আসলে একটা মিথস্ক্রিয়া। আজকে আমাদের সাথে রয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন আপনাদের সবার প্রিয় মোহাম্মদ আশরাফুল এবং সাথে রয়েছেন জাহিদ হাসান এমিলি, জাতীয় ফুটবল দলের এক্স ক্যাপ্টেন। দুজন ক্যাপ্টেন একসাথে এবং আমি মোটামুটি আপনাদের সাথে এই অধম আলোচনা করার চেষ্টা করবো যে আসলে আপনাদের খেলার সাথী যে ট্যাগলাইনে আমি আলোচনা করছি সেই জায়গার শুরুর আলোচনার জায়গাটা বা শুরুর পর্বটা যদি আমি এভাবে ডিসকাস করতে চাই আশরাফুল ভাই, যে দুজন দুই অঙ্গন থেকে আপনারা উঠে এসেছেন, বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন, ক্যাপ্টেন্সি করেছেন, আপনাদের পারস্পরিক পরিচয়ের জায়গাটা কোথা থেকে? আমরা সাংবাদিকতা করি, আমরা মাঠে যাই, আপনাদের সাথে পরিচিত হই, সেটা অন্য হিসাব, কিন্তু একজন এক্স ক্রিকেটার, এক্স ফুটবলার, দুজন এক্স ক্যাপ্টেন, আপনাদের পরিচয়ের গল্পটা আসলে কেমন ছিল আশরাফুল? ফার্স্ট অফ অল ঈদ মুবারক সবাইকে। তো এমিলির সাথে তো আমার অনেক আগে থেকেই পরিচয়, যেহেতু আমরা স্পোর্টসের লোক এবং প্রচুর প্রোগ্রামে আমাদের দেখা হয় স্পোর্টস অ্যাওয়ার্ডে, বিশেষ করে প্রথম আলোর যেই প্রোগ্রামগুলো হয় স্পোর্টসের সেই জায়গায় এবং বিভিন্ন যে স্পোর্টস অ্যাওয়ার্ডগুলোতে হয়। এবং আপনারা জানেন যে বাংলাদেশ ক্রিকেট টিম কিন্তু সবাই ফুটবল খেলতে খুব পছন্দ করে। এবং মজার ঘটনা বলি, যেমন ডেভ ওয়াটমোর যখন আমাদের কোচ ছিলেন, তো বলতো যে আমাদের প্র্যাকটিসের আগে যে আমরা ওয়ার্ম আপ করতাম ফুটবল নিয়ে খেলতাম, তখন ওরা বলতো তোমরা যতটা ইনভলভ ফুটবল নিয়ে, ক্রিকেটটা নিয়ে খুব ইনভলভ না। ওয়াটমোরের গল্প। হ্যাঁ, ওয়াটমোর বলতো যে তোমরা যতটা আগ্রহ দেখাও ফুটবল নিয়ে, ক্রিকেটটা যদি এত আগ্রহ দেখাইতো তাহলে আরো ভালো হতো। এমিলিদের অবস্থাটা কি, যে আপনারা কি আসলে ফুটবল নিয়ে যতটা আগ্রহী ছিলেন ক্রিকেট নিয়ে তার থেকে বেশি আগ্রহী ছিলেন কখনো? না, অবশ্যই ক্রিকেট, মানে আমার যদি ব্যক্তিগতভাবে বলেন, আমি ক্রিকেটার ছিলাম। আমি নির্মাণ স্কুল ক্রিকেটও খেলছি। যখন নির্মাণ স্কুল টুর্নামেন্ট যেটা হতো আর কি, স্পোর্টসটাই আসলে রক্তের মধ্যে, তখন আমি আসলে মানে আমার প্রথম ইচ্ছা ছিল ক্রিকেটার হব। এবং আমি বিকেএসপিতে যখন ট্রায়াল দিতে যাই, আমি কিন্তু বিকেএসপিতে ক্রিকেটের ট্রায়াল দিতে গিয়েছিলাম। তো ফুটবলার হলেন? হ্যাঁ, মানে ঘটনাটা বলি ছোট করেই। তো ট্রায়াল দিতে গিয়ে দেখি আসলে ক্রিকেটের তখন মানে প্রায় 10 থেকে 12,000 ক্যান্ডিডেট চলে আসছে। আর তখন ফুটবলও খেলতাম, ক্রিকেটও খেলতাম। তো ফুটবলও ভালো খেলতাম, ক্রিকেট নির্মাণ স্কুল যেহেতু খেলার একটা এক্সপিরিয়েন্স ছিল, ওপেনিং ব্যাটিং করতাম। তো প্যাড ট্যাড সব কিছু নিয়ে গিয়েছিলাম, হেলমেট সব কিছু নিয়ে গেছি। পরে আমার আব্বা গেছিল আমার সাথে, পরে গিয়ে দেখা যায় যে মানে এত ক্যান্ডিডেট ক্রিকেটের, তো আব্বাকে যে এখানে সুযোগ পাওয়ার, পরে আমার ভাইকে ঢাকাতে ফোন দিয়ে, আমার ভাই ছিল, বলছে যে ফুটবলের গিয়ার নিয়ে যাওয়ার জন্য। পরে ফুটবলের ট্রায়াল দিয়ে সুযোগ পাই আর কি, 99-এ। এটা অনেক আগের ঘটনা। আর ক্রিকেটার সাথে মানে আপনি যে রিলেশনের কথা বলছেন, আশরাফুল ভাইয়ের সাথে রিলেশন 2005-এ আমি প্রথম আলো অ্যাওয়ার্ড পাই আর কি, বেস্ট উদীয়মান আশরাফুলের সম্ভবত রানার আপ, 20 বছর আগে। হ্যাঁ, তো তখন থেকে আসলে রিলেশনটা আমাদের। এবং যেটা বললো যে ক্রিকেট ফুটবলের মানে 20 বছর না, এটা আমার মনে হয় যে আমাদের জেনারেশনেরও যারা প্লেয়ার রয়েছে তাদেরও ক্রিকেটারদের অন্যরকম একটা সম্পর্ক আছে। স্পোর্টসম্যানশিপ যে জায়গাটা, সেখান থেকে আমার মনে হয় যে আমাদের রিলেশনটা অনেক দিন ধরে, এবং আমার কাছে মনে হয় এটা একদম মৃত্যুর আগে পর্যন্ত থাকবে। ডেফিনেটলি এই রিলেশনশিপটা থাকাটাই উচিত, এবং দুইজনই বাংলাদেশের এক্স ক্যাপ্টেন। আশরাফুলের খেলাটা আসলে কেমন লাগতো? মানে 2005-এর যে আপনি গল্পটা বললেন, যখন থেকে আসলে পরিচয়ের শুরুটা, আনুষ্ঠানিক পরিচয়, তার আগে থেকে তো নিশ্চয়ই আশরাফুলের খেলা আপনি দেখেছেন, তার আগেই আশরাফুল সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হয়ে গেছেন টেস্ট ক্রিকেটে। সো ওই মানুষটার সাথে যখন পরিচয় হলো, মানে হোয়াট ওয়াজ অ্যাকচুয়াল দ্য ফিলিং দ্যাট টাইম? দেখেন, আমি যে টাইমটাতে আসলে অ্যাওয়ার্ড পেয়েছি, তখন আসলে ওইভাবে আমাকে তেমন কেউ চিনতো না। মাত্র 2005-এ সাব ফুটবল খেলে আসছে, আমরা ফাইনালে হেরে যাই। বাট আশরাফুল ভাই তো তার আগেরই সুপারস্টার। মানে আশরাফুল ভাই তো একটা নাম বাংলাদেশে, আমার কাছে মনে হয় এখনই একটা নাম। আপনি যদি অনেকে হয়তো তার সমসাময়িক আসছে, বাট আমার কাছে আশরাফুল ভাই অনেক উপরে। ডেফিনেটলি যদি নামের বিচার করেন, সুপারস্টারের জায়গাটাতে বলেন, পরিচিতির জায়গা বলেন, তো সেই জায়গা থেকে যে আশরাফুল ভাইকে চিনে না এমন কোনো মানুষ নেই। আর আমরা যেহেতু স্পোর্টসম্যান, আমাদের জায়গা অন্য একটা উচ্চতায় ছিল সে অ্যাজ এ স্পোর্টসম্যান হিসেবে, পারফরমেন্সের জায়গা থেকে। এবং আমরা সবসময় চিন্তা করতাম যে এত ছোট বয়সে কিভাবে সে মানে এত কিছু করে ফেলছে। প্রথম যখন সেঞ্চুরি, আই থিঙ্ক মানে আসলে একদমই ছোট, ছোট একটা বাচ্চা ছেলের মতো। আমরা তো আরো ছোট। আমার কাছে মনে হচ্ছে আমাদের তখন একটা স্বপ্নের জায়গা ছিল আশরাফুল ভাই। তারপরে তো একসাথে পরিচয়, অনেক কিছু আর কি। আশরাফুল মানে ফুটবলটা তো ডেফিনেটলি সিরিয়াসলি আপনারা খেলতেন, হোয়াটমোর যেটা বলেছে আপনাদের গুরু।
জাহিদ হাসান এমিলির খেলা নিয়ে আসলে আপনার অবজারভেশনটা কি ছিল? কারণ বাংলাদেশ তো আসলে খুব বেশি ফুটবল ম্যাচ ইন্টারন্যাশনালি খেলতো না, তুলনামূলকভাবে নাম্বারটা এখনো অনেক কম, গোনা যায় ক্রিকেটের তুলনায়। আমি যখন ক্রিকেট খেলা শুরু করি আর কি 95-এ, তখন তো বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফুটবল খেলা মানে পুরো স্টেডিয়াম ভর্তি আবহানী মোহামেডান। আমি সবসময় আসলে মোহামেডানের সাপোর্টার ছিলাম, তো প্রচুর টিয়ার গ্যাস খেয়েছি ফুটবল খেলা দেখতে গিয়ে, কারণ এভরি ফুটবল গেমে আবহানী মোহামেডানের খেলায় গ্যাঞ্জাম লাগবেই, যে হিসাব ছাড়া যে টিয়ার গ্যাস খাওয়া। আর আলফাজ ভাই আমার খুব ফেভারিট একজন ফুটবলার ছিলেন বাংলাদেশের। আলফাজ ভাই চলে যাওয়ার পরে কিন্তু এমিলি আসলো, তো ওই সময় কিন্তু প্রচুর আর কি তুলনা করা হচ্ছিল যে আলফাজ ভাইয়ের পজিশনটা কে আসবেন, তো এমিলি কিন্তু ওই জায়গায় সাকসেসফুল একজন ফুটবলার ছিলেন এবং স্ট্রাইকার। তারপর তো 2009 থেকে 11 ক্যাপ্টেনও ছিল। তো ফুটবল আসলে আমি আবার একটু খুব কম দেখি, সত্যি কথা, আমি খেলতে পছন্দ করি, দেখার সময়টা হয় না। আমি আবার ক্রিকেটটা খুব পছন্দ করি, যেমন দেখতে, যে আপনি যদি সারা রাত ক্রিকেট খেলা হয় আমি দেখবো। ফুটবলটা শুধু আমি ওয়ার্ল্ড কাপ হলেই দেখি, আর এবং আমি আর্জেন্টিনার সাপোর্টার, এবং ওইখান থেকে শুধু ওয়ার্ল্ড কাপ হলে, কিন্তু অন্য ইংলিশ লিগ বলেন, স্প্যানিশ লিগ, এগুলো আমি খুব ফলো করি না, একদমই ফলো করি না। কিন্তু আমাদের অন্য ক্রিকেটাররা খুব পছন্দ করে, তামিম, সাকিব, তারা তো পারলে খেলা গিয়ে দেখে, সারাদিন খেলা দেখে ফুটবল, কিন্তু আমি ক্রিকেটটা খুব পছন্দ করি। আর্জেন্টিনা সাপোর্টার, আপনিও আর্জেন্টিনা সাপোর্টার, আমিও আর্জেন্টিনা সাপোর্টার, এটা মিললো কেমনে? এটা আসলে একটা বিশাল কাকতালীয় ব্যাপার আজকে। এমিলি, ফুটবলকে তো আসলে ফলো করাই হয়, কারণ আপনি নিজে ফুটবলার। ইন্টারন্যাশনাল ফুটবলে আসলে যারা এসছে, যারা আসবে, তাদের ব্যাপারেও মোটামুটি একটা ধারণা, খুব মানে কোরিলেশন থাকে রাখার জন্য। বাট বাংলাদেশের এমন কোনো ফুটবলার পাওয়া যাবে না যারা আসলে ক্রিকেট দেখে না। আশরাফুলের ক্ষেত্রে হয়তো ফুটবলটা ফলো করা হয় না, ক্রিকেটে অনেক বেশি ব্যস্ততার কারণে। সো ফ্রম দ্যাট কানেকশন, মোহাম্মদ আশরাফুলের ব্যাপারে আসলে আপনাদের ফুটবল প্রজন্ম যারা রয়েছে, তাদের ভাবনাটা কি ছিল? কারণ ওই সময়টা তো আসলে আশরাফুলের সমসাময়িক ওরকম কোনো সুপারস্টার ছিল না যারা বিগ ম্যাচ জিতিয়ে দিত, সিঙ্গেল হ্যান্ডেডলি আসলে পুরো কন্ট্রোল নিত ম্যাচের। না, ব্যাপারটা হচ্ছে আমি যখন 99-এ বিকেএসপিতে ভর্তি হই, আমার 5 বছর আমি বিকেএসপিতে কাটাই। তো আশরাফুল ভাই আই থিঙ্ক 2002 সালটাতে আশরাফুল ভাই মানে খুব একদম সম্ভবত 2001 ওই সময়টা, এবং তখন তো আসলে ক্রিকেটের একটা অন্যরকম জোয়ার ছিল, এবং মানুষ তখন একটা নামই জানতো আশরাফুল। আমরা যখন বিকেএসপিতে দেখতাম আশরাফুল ভাইরা বিকেএসপিতে ট্রেনিং ক্যাম্প করতে যাইতো, আমরা ওই ট্রেনিং সেশন দেখতে যাইতাম, নেটে ব্যাটিং করতো, আমরা ফুটবল খেলতাম বাট আমরা ক্রিকেটের ট্রেনিং সেশন দেখতে যাইতাম, গিয়ে তাকিয়ে থাকতাম, মানে এত ছোট একটা ছেলে কিভাবে আসলে মানে এইভাবে পারফর্ম করছে। ইটস নট অনলি মি, আমাদের জেনারেশনের যারা আমাদের ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে, এবং আমাদের ব্যাচের ক্রিকেটের যারা থাকতো, যেমন ধীমান ঘোষ, আমাদের ব্যাচের নাজমুল ইসলাম, অপু পেস বলার, আমরা সবাই একসাথে যেতাম তাদের নেটে ব্যাটিং দেখতে। তো আমাদের ওই সময়টা তো আসলে মানে একটাই নাম শুনতাম, মোহাম্মদ আশরাফুল। তো আমাদের আসলে আমাদের বিকেএসপিতে তো একটা ডিসিপ্লিন লাইফ বাই দিন, বাট স্পোর্টসটা হলো মেইন। তো আমরা ওই সময়টা চিন্তা করতাম যে আসলে অ্যাজ এ প্লেয়ার হিসেবে আসলে আশরাফুলের মতো হওয়া যায় কিনা, সেটা ফুটবল থেকেও, মানে এত তাড়াতাড়ি মানে গ্লোরিয়াস হওয়া যায় কিনা, পারফর্মার হওয়া যায় কিনা, ফেম পারফর্ম করা যায় কিনা। তো আমাদেরও আসলে সৌভাগ্য হয়েছে, খুব রিসেন্টলি আসলে আমিও জাতীয় দলে খেলে ফেলেছি, মানে আমি 16+ আন্ডার 16 খেলে এসে 17 বছর বয়সে জাতীয় দলে চান্স পেয়ে গেছি। তো এই ড্রিমগুলি কিন্তু তাদের মাধ্যমেই তৈরি হয়েছে, সত্যি কথা। আশা বলি যে অনেক ছোট একটা প্লেয়ার, হালকা লিকলিকে, এরকম কিভাবে খেলে, হ্যাঁ, এই যে গল্পগুলো, মানে এটা কেমন লাগতো যে মানে সবাই আসলে কম্পেয়ার করতো যে এত ছোট একটা মানুষের এত প্রতিভা কেমনে সম্ভব? না, আমি যখন শুরু করছি তখন তো বাংলাদেশের ফুটবলটা 1 নম্বর স্পোর্টস ছিল। 97 আইসিসি যখন আমরা জিতলাম মালয়েশিয়াতে, তারপর থেকে হয়তো ক্রিকেটটা আস্তে আস্তে আমাদের ডেভেলপ করা শুরু করছে, স্পোর্টস হচ্ছে। কিন্তু আগে কিন্তু ফুটবল 1 নম্বর, একদম একচেটিয়া ফুটবল ছিলেন। তো আমি যখন শুরু করছি তখন তো আসলে আমি চিন্তাই করি যে আমি টেস্ট খেলবো বা ওয়ানডে খেলবো, আমি জাস্ট মোহামেডান আবহানীর হয়ে খেলবো, তারপর আইসিসি লেভেলে খেলবো। ইন্টারন্যাশনালে যে আমরা টেস্ট বা ওয়ানডে খেলবো এটা তো আমরা পাইনি তখন। তো এক্সট্রাঅর্ডিনারি কিছু করার চিন্তা ছিল। আমার খালাতো ভাই আফজল আহমেদ পনির ভাই আমাকে ক্রিকেট খেলাটা শিখিয়েছেন, কিভাবে ব্যাট ধরতে হয়, এবং উনি সবসময় আমাকে বলতো যে ওই সময় আমরা
ক্রিকেট কিন্তু এক নাম্বার স্পোর্টস না, তারপরে উনি আমাকে বলতো যে Future আছে। তুমি চিন্তা করবা যে তুমি টেন্ডুলকার লারার সাথে কম্পিটিশন দিতেছো, তুমি কখনোই চিন্তা করবা না যাবে তোমার বেলিম ভাই, ওপি ভাই বা বিদ্যুৎ ভাইয়ের সাথে কম্পিটিশন দিতেছো। জাবেদ ওমর বেলিম ভাই কিন্তু শুনলে হার্ট ফিল করতে পারে। না না না, আমার ভাইয়ার স্বপ্নটা আমাকে ওইভাবে দেখাইছে যে ওদের সাথে তুমি কম্পিটিশন দিবা, এটা চিন্তা করবা না, তুমি চিন্তা করবা যে টেন্ডুলকার লারা ওদের সাথে ফাইট করবে, ওয়ার্ল্ড ক্লাস কম্প্যারিজনটা হবে ওয়ার্ল্ড ক্লাস। ওইখান থেকে আসলে আমার মনে করেন যে আসলে আমরা যখন টেস্ট স্ট্যাটাস পেলাম, আমরা তো বিগ জাম্প, ঠিক না, আইসিসি, কেনিয়া, তারপর স্কটল্যান্ড, ওদের সাথে খেলার টিমের সাথে আমরা হঠাৎ করে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকার সাথে খেলছি। তার মানে 130 কিলোমিটারের বল খেলার আমরা হয়তো শিখছি, সেই জায়গায় আমরা 145-এ চলে গেলাম, বিগ জাম্প ছিল। তো এইটা আমার ওয়াহিদুল গনি স্যারের একটা বড় অবদান আমি মনে করি, যে উনি সবসময় যখন আমি ছোট ছিলাম 12 বছর বয়সে, তখন উনি আমাকে 14-15 বছর ছেলেদের সাথে খেলাতেন, বড়দের সাথে খেলাতেন, যেন সাহসটা যেন হয়। তো ক্রিকেট না, লাইফে আমার কাছে যেটা মনে হয় যে আপনার সাহসটা খুব ইম্পর্টেন্ট। আপনি যে কোনো কাজই করবেন, আপনি যদি ফেলারের চিন্তা না করেন, যে আমি হারবো এই চিন্তা করে যদি আপনি করেন, তাহলে আপনি এগোতে পারবেন না। আপনার সাহস নিয়ে সবকিছু, কনফিডেন্স এন্ড কারেজ দুটোই থাকতে হবে। জাহিদ হাসান এমিলি, স্ট্রাগলে তো অনেক গল্প থাকে, আশরাফুলের কাছে আমি যাব, সেই গল্পটা শোনার চেষ্টা করব। মানে এরকম কি কখনো হয়েছে যে ইউ আর ডিসাইডিং যে আপনি ফুটবলার হতে চান, বাট পথে অনেক বাধা, সেটা হতে পারে আপনার সতীর্থ, সেটা হতে পারে আপনার ক্লাব, সেটা হতে পারে আপনার ফ্যামিলি, যেই জিনিসটাকে উত্তরানোটা আসলে অনেক বেশি ডিফিকাল্ট ছিল, বাট আপনি সেটা করেছেন? না, তা তো আপনি মানে একটা সাকসেসের একদম চূড়ান্ত পর্যায়ে যেতে হলে শুরুর দিকে আপনাকে কিছু স্ট্রাগল করতেই হবে। মানে এসে আপনি সবকিছু রাতারাতি পেয়ে যাবেন না। এটা সারা আমার মনে সব স্পোর্টসম্যানের ক্ষেত্রেই, এবং আপ অ্যান্ড ডাউন এটা থাকবেই স্পোর্টসম্যান জায়গা থেকে। তো সেটা তো আমার ক্ষেত্রে হয়নি তা না। আমি আসলে যেটা বললাম যে শুরুতে তো আসলে ক্রিকেটার হতে চেয়েছিলাম, যখন এটা শিফট করে ফুটবলে যাই আর কি, তখন আসলে কিন্তু কিছুটা হেজিটেশন নিজের ভিতরে কাজ করছে যে ফুটবলার হতে পারবো কিনা। বাট ফুটবলটা ভালো খেলতাম, এবং একটা বড় ব্যাকগ্রাউন্ড ছিল আমাদের ফুটবল। আমরা 5 ভাই কিন্তু প্রফেশনাল ফুটবলে ঢাকাতে খেলেছি। আমার বড় ভাই খেলেছে, আমার মেজো ভাই, আমরা 2 ভাই একসাথে একটা টাইম জাতীয় দলে খেলেছি। ইভেনচুয়ালি আমাদের এরকম রেকর্ড আছে, আমার ভাই ক্রস করে ছোটাতে আমি গোল করেছি জাতীয় দলে। এই ধরনের রেকর্ডও কিন্তু আছে। বাট যেটা হলো যে বিকেএসপিতে যখন আমি ফুটবলে ভর্তি হয়ে যাই, তখন আসলে একটা কনফিউশন নিচের ভিতরে তৈরি হচ্ছে যে প্লেয়ার হতে পারবো কিনা। এবং অ্যাট এ টাইম আমার ফ্রেন্ড রয়েছে জাহিদ, মামুন, ওরাও কিন্তু আমরা একই ব্যাচের। তো ওরা আসলে ফুটবলটা তখন ভালো খেলতো, আমিও খেলতাম, বাট ওদের মতো এত খেলতাম না ভালো। বাট ওই যে হার্ড ওয়ার্ক, ট্রেনিং সেশনগুলি মিস করতাম না, প্রচুর ওয়ার্ক করতাম। ট্রেনিং সেশন শেষ হওয়ার পরে নিজের থেকে এক্সট্রা ট্রেনিং করতাম, যেহেতু আব্বা অনেক কষ্ট করে বিকেএসপি ওই টাইমটা কিন্তু খুব বড় একটা ব্যাপার ছিল, ফুল ফ্যামিলি আসলে আপনাকে সাপোর্ট করছে। বাট আমরা যে আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ওখান থেকে বিকেএসপিতে ভর্তি হওয়া, প্লেয়ার হওয়া সবকিছু ডিফিকাল্ট ছিল। কারণ আমি মফস্বলের ছেলে, পিরোজপুর আমার বাড়ি, ওখান থেকে আমার আব্বা যে কষ্ট করে আমাকে ভর্তি করেছে, ওই জিনিসগুলো আমি সবসময় ফিল করতাম যে আব্বা যে কষ্টটা করছে সেইটার জন্য একটা প্রতিদান আমি এখান থেকে দিতে পারি। তো ওই হার্ডওয়ার্কটা আসলে কখনো বন্ধ করিনি। বিকেএসপিতে যে 5 বছর থেকেছি, বিকেএসপিতে থাকা অবস্থায় কিন্তু আমি জাতীয় দলে খেলেছি। তো স্ট্রাগলের জায়গাটা যদি বলেন, সেটা হলো যে সতীর্থদের, আপনি যেটা বলছেন যে আপনি সব জায়গাতে কিন্তু আপনাকে একটা সাপোর্ট লাগবে। আপনি যদি সাপোর্ট না পান, তখন কিন্তু আপনি কোনো জায়গায় যেতে পারবেন। তো বিকেএসপির এখনও আমি বলি যে আমাদের যে কোচেরা ছিলেন, তারা আমাদেরকে যথেষ্ট সাপোর্ট করেছে, যার কারণেই কিন্তু পরবর্তী সময় সাকসেসটা খুব তাড়াতাড়ি আসছে। এবং তারা আমাদেরকে হাতে ধরে ধরে আসলে ট্রেনিং সেশনগুলি শিখিয়েছে, এবং আমরাও আসলে ওইটা করেছি। বিকেএসপি কিন্তু একটা ডিসিপ্লিন লাইফ। আপনি সকালে ট্রেনিংয়ের পর আবার কলেজে যেতে হবে, কলেজ শেষ করে আবার বিকালে ট্রেনিংয়ে যেতে হবে, একটা সো টাফ লাইফ ছিল। আমরা আলোচনায় আসবো, আশরাফুলের ফ্যামিলির গল্পগুলো শোনার চেষ্টা করব। তার আগে একটা বিরতি নিতে হবে, বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পর, সাথী থাকুন। ফিরে এলাম ডিবিসি নিউজের বিশেষ ঈদ আয়োজন খেলার সাথী অনুষ্ঠানে। আমার সাথে রয়েছেন সঙ্গী হিসেবে, সাথী হিসেবে মোহাম্মদ আশরাফুল এবং জাহিদ হাসান এমিলি। আশরাফুল, জাস্ট ব্রেকের আগে আপনাকে বলছিলাম যে আপনার গল্পটা শুনতে চাই। প্যারেন্টসের আসলে রোলটা, আপনি আপনার ভাইয়ের কথা বললেন, তার একটা বড় রোল ছিল সেখানটায়, বাট আঙ্কেলের রোলটা কি ছিল? আঙ্কেল, আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম, আর খালাদের বিল্ডিং এ ছিলাম আমরা। তো আমার এলাকাটা কোথায় ছিল? মাদারটেক নতুন পাড়া আমি বড় হয়েছি। আমার আব্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল 2 বারের। তো আব্বা, আমাদের গ্রামের বাড়ি হলো বানসারামপুর, মানিকপুর গ্রাম। তো
আমার ফ্যামিলিতে আসলে আমার খালাতো ভাই উনি ক্রিকেট খেলতেন, সেকেন্ড ডিভিশন পর্যন্ত খেলেছেন। তো ওনার সাথে আসলে খেলাটা দেখা, কারণ তখন কিন্তু ফুটবলের জন্য ক্রেজ ছিল সবাই, কিন্তু আমি আসলে ফুটবলের জন্য অতটা ক্রেজ ছিল না। আমার ক্রিকেট খেলাটাই একটা স্পোর্টসে আমি এনজয় করেছি একদম ছোট থেকেই, এবং ক্রিকেট। তারপর তো আন্ডার 12 একটা ক্যাম্প হলো, সেখানে গেলাম। 3 মাস হওয়ার পরে বন্ধ হয়ে গেল। ওয়াহিদুল গনি স্যার উনি একটা অঙ্কুর ক্রিকেটার্স নাম দিয়ে একটা ক্যাম্প করলেন 60 জনের স্টুডেন্ট নিয়ে। আমি কিন্তু ওই 60 জনের মধ্যে ছিলাম না। আচ্ছা, আর কি আমি কি হয়েছে, ঢুকলেন কেমনে? আমি জাস্ট প্র্যাকটিস ড্রেস পরে স্কুল 2টা ক্লাস করে চলে গেলাম। বাসায় বললাম যে আমি যাচ্ছি, যে আমার প্র্যাকটিস আছে। আসলে কিন্তু আমার প্র্যাকটিস আমাকে বলে নাই। আচ্ছা, তো আমি দাঁড়ায় আছি আবহানী মাঠে ইনডোরটাতে, আচ্ছা, প্র্যাকটিসের বাইরে। স্যার বলে কি রে দাঁড়ায় আছিস কেন, প্র্যাকটিস কর। আমি তো কি অবাক, ব্যাগ টেক রেখে এই যে প্র্যাকটিস শুরু করলাম। আপনি কি এমনি ঢুকে গেছেন হ্যাঁ, লিস্টের বাইরে থেকে? লিস্টের বাইরে। তো স্যার পরে পুরা ক্যাম্পটা কিন্তু ফ্রি ছিল, কোনো টাকা নিয়ে উনি করেন, এখনো করেন। ওনার যে অঙ্কুর ক্রিকেটার্স যে একাডেমিটা, এটা পুরো ফ্রি। তো প্রথম বল আমি অফ স্পিন করলাম, বললো যে থ্রো হয়, চাক্কা হয়। তো পরের বলটা লেগ স্পিন করলাম, এইটা কর। তো এই যে লেগ স্পিন শুরু করলাম, লেগ স্পিনার। হ্যাঁ, আমার ডেবিউ হলো লেগ স্পিন। বিকেএসপি কিন্তু তখন থেকেই আসলে 1 নাম্বার ছিল ইনস্টিটিউট, যদি আমরা চিন্তা করি। সেখানে ক্রিকেট, ফুটবল, হকি, যেমন আমরা 98-এ ফার্স্ট একটা আন্ডার 12 টিম, আন্ডার 13 একটা টিম গেল শিলিগুড়িতে। তো আমাদের ওয়াইট স্যারের এখান থেকে প্রায় 8 জন চান্স পেয়েছিল, বাকি সব বিকেএসপি ছিল। পরের বছর আবার আমি যখন গেলাম, সেইখানেও আমাদের প্রায় 8 জন চান্স পেয়েছে, বাকিগুলো বিকেএসপি। তো আপনার বোলিং দেখলেন, মানে ব্যাটিংটা দেখার পর না, কি হলো? বোলিং ব্যাটিং দেখার পরে মানে এই গল্পটা দর্শকও শুনতে চায়। আশরাফুলের ব্যাটিং তো, ব্যাটিং দেখে কি হলো, দেখেন আমাদের 60 জন স্টুডেন্ট ছিল সেখানে। 60 জনের মধ্যে 2 ঘন্টা ট্রেনিং হতো। 2 ঘন্টায় তো সবাইকে ব্যাটিং দিতে পারতাম না, সম্ভব না। 20 জন ব্যাটিং পেতো। এভরি 20 জনের মধ্যে আমি এভরিডে থাকতাম। আমাদের যে রবি, মঙ্গল, বৃহস্পতি 3 দিন ট্রেনিং হইতো। আর সবচেয়ে যে জিনিসটা, আমি প্রচুর, স্যার কিন্তু হাঁটতে পছন্দ করে। তো ধানমন্ডি থেকে আবহানী মাঠে, বঙ্গবন্ধু স্টেডিয়ামে রেগুলার প্র্যাকটিস শেষে হেঁটে আসতো। তো আমরাও হেঁটে হেঁটে আসতাম স্যারের সাথে, যেন স্যার আমাকে পছন্দ করে, এই চিন্তা থেকে আর কি। মানে এটা কিন্তু খুব রেয়ার যে কোচের পছন্দের হ্যাঁ, হওয়ার জন্য মানে বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে হচ্ছে আপনার আবাহনী ক্লাব পর্যন্ত হাইটা গেছে। হ্যাঁ, সপ্তাহে 3 দিন। সপ্তাহে 3 দিন। এটা মোটামুটি কত ক্যালোরি বার্ন হইতো? এখনকার মতো স্মার্ট ওয়াচ থাকলে নিশ্চয়ই আমরা সেটা জানতে পারতাম। আসলে যেটা বলতে পারতাম আমাদেরকে। আপনি কেমনে পছন্দের লিস্টে আসলেন, বা আপনি ন্যাশনাল টিমে ঢোকার প্রসেসটা আসলে কি ছিল? কতটুকু ডিফিকাল্ট ছিল, কতটুকু ইজি ছিল? না, আমার জন্য মোটামুটি একটা ইজি পথ ছিল রিয়াসাত ভাই, যা সত্যি কথা। আমাকে তেমন একটা মানে আর কি করতে হয়নি। আমি যেহেতু বিকেএসপিতে ছিলাম, কোচেরা পছন্দ করতো। মানে 1 বছর ট্রেনিং করার পর আমি আসলে বেশ ইমপ্রুভ করে ফেলি ফুটবলে। হ্যাঁ, তো ওই ইমপ্রুভ করার পরে যেটা হয় যে আমাদের তো এসবিটিক ওই সময় রেগুলার হতো, ইন্টারন্যাশনাল যে এসবিটিক দলগুলি। আমি আন্ডার 16 খেলে ফেলি। খেলার পরে আমি আমাদের, আপনি চিনবেন, জর্জ কোটার নামের একজন কোচ ছিল, অনেক টাইট ছিল। হ্যাঁ, তো আন্ডার 20-র একটা ট্রায়াল হয় বুয়েট মাঠে। তো আমি বিকেএসপি থেকে ট্রায়ালে আসি। তো আন্ডার 16 খেলে যখন, বাট আমার তখন, আমি 16, আমার বয়স হয়নি, আমি ক্লাস 8-এ পড়ি মাত্র। তো আমার মানে স্পিড ছিল প্রচুর, যার কারণে মানে খেলাটাও পছন্দ করে ফেলছে বুয়েট মাঠের ট্রায়ালে। আমাকে যে বললো যে তোমাকে আমি আন্ডার 20-র যে মেইন যে 30 জনার লিস্ট, সেখানে রাখবো আর কি। তো 30 জনার লিস্টে ঢুকে যাওয়ার পরে তখন 20 জনার স্কোয়াড থাকতো। তো আমি ওই 20 জনার স্কোয়াডে পরে চান্স পাই, 30 জন থেকে চান্স পাওয়ার। পাকিস্তানে আমাদের এশিয়ান কাপ বাছাই পর্ব ছিল আন্ডার 20, ওখানে গিয়ে আমরা চ্যাম্পিয়ন। এবং ওখানে সব থেকে মজার ব্যাপার হলো যে ফাইনালে কোচ আমাকে একটা ম্যাচও খেলায়নি। হ্যাঁ, আমাকে নিয়ে গেছে 3টা ম্যাচ, বাট ফাইনাল ম্যাচের দিন আমরা পাকিস্তানের সাথে খেলা। তো ওই দিনই সে আমাকে, আমরা 2 গোলে হারতেছিলাম, তো সেকেন্ড হাফে সে আমাকে নামায়। তো ওই সেকেন্ড হাফে নামার পরে আসলে খেলা আমরা 2 গোল করে দিই। আমি একটা করে, আমার ফ্রেন্ড ছিল ডালিম, ও একটা করে। তো ওই 2 গোলে ড্র হওয়ার পর আমরা এশিয়ান কাপ মেইন পর্বে চলে যাই কাতারে। তো ওইটা ছিল বড় একটা টার্নিং পয়েন্ট একদমই। তো ওইখান থেকে আসার পরে লিগে চান্স পেয়ে যায় ব্রাদার্স ইউনিয়নের ডিরেক্ট। হ্যাঁ, ব্রাদার্সের আমার বড় ভাই খেলতেন, উনি ওই টিমের ক্যাপ্টেন ছিলেন, উনি আমাকে প্রিমিয়ার লিগে নিয়ে যায়। তো এটা হলো 2003-এর ঘটনা। তো 1 বছর ব্রাদার্সে খেলার পর পরের বছরই জাতীয় দলে কল পাই। আন্দ্রে কুশিয়ানি আসে কোচ, কুশিয়ানি এসে আমাকে আসলে ন্যাশনাল টিমের জন্য সিলেক্ট করে। তো ওই 2005-এ আসলে যে জাতীয় দলে ঢুকি, একদম 2017 পর্যন্ত, এর ভিতরে আর কখনো বাদও পড়ি নাই। এরপর এর ভিতর প্রায় 66-এর মতো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলি। এর ভিতর অনেক 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 বড় অ্যাচিভমেন্ট দেশের জার্সিতে 66 ইন্টারন্যাশনাল ম্যাচ। একটু স্টাডি নিয়ে কথা বলতে চাই। আমাদের যারা স্পোর্টসম্যান আশরাফুল, তাদের আসলে পড়াশোনাটা একটা বড় বাধা হয়ে দাঁড়ায়।
এবং এটার মানে একই সাথে ম্যাচ করে চলানোটাও খুব ডিফিকাল্ট হয়ে যায়। আপনার ক্ষেত্রে আসলে স্টোরিটা কি ছিল? না, আমি তো আসলে এসএসসি পাস করার পর আপনার আন্ডার-19 তারপর এ টিম খেলা হয়ে গেল। এইচএসসি যখন দিব তখনই আসলে বাংলাদেশ টিমে আমার সুযোগ হলো। 2001-এ আমার ডেবু বাংলাদেশের হয়ে। খুবই টাফ টাইম। তো এইচএসসিটা আসলে আমার ওই বছর দেওয়া হয়নি। পরে আমি ফ্যামিলি মান ছিল। হ্যাঁ, বাংলাদেশ টিমে খেলছেন তখন আসলে এইচএসসি পরীক্ষা আপনি বাংলাদেশের হয়ে খেলতে যাবেন, তখন তো আসলে ক্রিকেটটা একটা বড় জায়গায় চলে এসেছে আর কি। ওই 97 এর পরে কিন্তু ইমপ্রুভমেন্টটা হওয়া শুরু করছে। ক্রিকেটটা আমি মনে করি যে 1 নাম্বার স্পোর্টস হয়ে গিয়েছিল। তার আগে ফুটবল ছিল, কিন্তু 97 এর পরে যখন আমরা আকরাম ভাইয়ের নেতৃত্বে জিতলো, তারপরে ক্রিকেট ফ্যামিলিরা চাইতো যে ক্রিকেটার হোক আর কি। আর যখন বাংলাদেশ টিমে সুযোগ পেলাম তখন তো আসলে এইচএসসিটা ওই বছর আর দেওয়া হয়নি। পরে 2007-এ আসলে এইচএসসি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা হয়েছে, যেহেতু রেগুলার। 2002-তে আসলে গল্প বলি, মজার গল্প। 2002-তে আসলে আমি এইচএসসি দিতে গিয়েছিলাম পরীক্ষা। আমার তো আসলে তখন আমি অলরেডি আর কি ইয়াংগেস্ট টেস্ট সেঞ্চুরিয়ান। তো আমি তো ভাবলাম যে সবাই আমাকে চিনে, তো আমি একটু হেল্প পাবো। তো আমি হাফ এন আওয়ার আগে গেলাম যে একটু পরিচয় হবো। তো আমার সামনের ছেলেটা আসলো একদম খাতা দেওয়ার সময়, আর পিছনেরটা আসছে খাতা দেওয়া শেষ হয়ে গেছে। তো আমি একটু জিজ্ঞেস করছি, আপনি আগে আসছেন? হ্যাঁ, আমি আগে আসছি। তো ওরা আমাকে চিনেও নাই, বুঝছেন। তো আমি একটু জিজ্ঞেস করি, ভাই এই জিনিসটা একটু, আরে বলেন না, 5 বার ফেল করছি আর পিছেরটা 4 বার। আমি কই আসলাম ভাই, 4 বার আর 5 বারের মাঝখানে। পরে আমি বাসায় রাত 10টার দিয়ে গেলাম আর পরীক্ষা শেষ করে আম্মা বলে, কি রে তোর না পরীক্ষা? আমি কই এবার আর দিব না। কেন? আমি একটা 4 বার একটা 5 বার ফেল করছে, তো এই মাঝখানে তো আমি আর পাস করতে পারবো না। আপনার কোনো কাহিনী আছে? আমার কারণে আমি আসলে আমার গ্যাপ গেছিল। আমি পাকিস্তানে ছিলাম ওই যে সময়টা আমি আন্ডার-20 খেলি। আমি এসএসসি দেওয়ার পর ইন্টারমিডিয়েটের যে গ্যাপটা ছিল, তখন আসলে আমি পরীক্ষা দিতে পারিনি। আপনাদের কাহিনী কিন্তু ওই এইচএসসি তে গিয়েই সবাই ধাক্কা খেয়েছে। আমাদের তো ওই বয়সটা ওই টাইমটাতে একদমই। তো যেটা হয়েছে যে পাকিস্তান থেকে আসার একদিন আগে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে গেছিল, যার কারণে মানে মিস হয়ে গেছিল। পরে আমি পরের বার দিয়ে আর কি এইচএসসি পাস করি। তো এরপর আর পড়াশোনা আসলে মানে স্পোর্টস পড়াশোনা দুইটা আসলে কন্টিনিউ করে সো টাফ। মানে বিকেএসপিতে থাকার কারণে যাও এইচএসসি পাসটা করতে পারছি, বাইরে থাকলে হয়তো এটা সার্টিফিকেট অন্তত বের হতে পারছেন। এমনি হয় মানে ঈদ আসলে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হয়ে যায় স্পোর্টসম্যানদের জন্য। ঈদের সময় অনেক সময় খেলা পড়ে, দেশের বাইরে পড়ে, এরকম ঘটনা আপনার লাইফে কি ঘটেছে? অনেক আছে। আমরা আশরাফুল ভাইও আছে, আমরা অনেক ঈদ দেশের বাইরে করছি, অনেক। আমি প্রায় 4টা-5টা ঈদ আমি ন্যাশনাল টিমে খেলার জন্য, আমার ইভেনচুয়ালি আমি প্রথম যে জাতীয় দলে খেলি 2005-এ, এই ট্যুরটা ছিল মিয়ানমারে। মিয়ানমারে প্রথম ওই ডেবুর জাতীয় দলে ডেবুর সময়টাই আমি এটা করেছি দেশের বাইরে। কষ্টে কাটে তো অনেক কষ্ট। আমি তো আসলে আমার কাছে কিন্তু আমি এনজয় করি। আমার কাছে আসলে আর কি টিমের সাথে যখন আমি প্রায় 12টা ঈদ বাইরে করছি খেলার কারণে। আমরা যখন ন্যাশনাল টিমের হয়ে খেলি, ফ্যামিলি তো একটা আছে ডেফিনেটলি, বাবা মা ভাই বোন, এটা একটা তো লাইফের একটা পার্ট। কিন্তু ন্যাশনাল টিমে যখন খেলি তখন ওই 25 জন যে আমরা একসাথে থাকি, এইটা আবার আরেকটা লাইফ আমার কাছে। ফুটবল বলেন, ক্রিকেট, হকি, সবারই ওইটা ডিফারেন্ট লাইফ। তো আমাদের পেয়ে যখন দেশের বাইরের মানুষরা যে আগ্রহটা দেখায়, একটা রাত আমাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করে, বিভিন্ন ভাবে খাবার অ্যারেঞ্জ করার চেষ্টা করে, এইটা আমার আবার আমি খুব এনজয় করি। যে ওই সময়টা আমি খুব এনজয় করতাম, যে দেশের বাইরে যখন টিম নিয়ে আমরা ঈদ করতাম বাইরে, আমার ভালো লাগতো। অনেক ঈদ আসলে এইভাবে কেটেছে, আমারও আসলে কাভার করতে গিয়ে অনেক ঈদ কেটেছে। আমরা বিরতি আবারও নিয়ে ফিরে আসছি, বিরতি নিচ্ছি আমাদের ঈদ আয়োজন খেলার সাথী অনুষ্ঠানে। ফিরছি একটু পর, সাথে থাকুন। ফিরে এলাম ডিবিসি নিউজের বিশেষ ঈদ আয়োজন খেলার সাথী অনুষ্ঠানে। আমার সাথে রয়েছেন, আমার সাথী হিসেবে রয়েছেন মোহাম্মদ আশরাফুল এবং জাহিদ হাসান এমিলি। আসলে ভাই, ঈদের কথা বলছিলাম। ঈদ কেন্দ্রিক যে ইস্যুসগুলো হয় এখানটায়, তো এখন তো ধরেন অনেক সিনিয়র হয়ে গেছেন, সেই লিকে আশরাফুল নেই এখন। আপনার ফ্যামিলি হয়েছে, মানে নিজের ফ্যামিলি একদমই, আপনার ওয়াইফ আছে, সন্তান আছে। এখনকার ঈদগুলো আসলে কিভাবে কাটে? তখন তো ধরেন কেউ না কেউ খাবার এনে দিত, বিদেশে থাকলে সবাই এটা নিয়ে একটা আলাদা আহ্লাদ তৈরি করতো। এখনকার সিচুয়েশনটা কি? আমি খুব লাকি যে আসলে আমি ওই যে শুরু এখনো সেম আছি, কারণ আমি কখনোই ফ্যামিলিতে আমার কোনো কিছু করতে হয়নি, এখনো করতে হয় না। এটা কি ভালো জিনিস নাকি? অবশ্যই ভালো আর কি। আপনার কোনো প্রেশার নেই। আমার আব্বা ছিলেন, আব্বা মারা গেছে আমার মেয়ে হওয়ার 15 দিন আগে। আমার ভাইয়া আছেন, তো আমরা জয়েন্ট ফ্যামিলি, এখনো জয়েন্ট ফ্যামিলি। ভাইয়ার
2 মেয়ে 1 ছেলে, আমার 1 মেয়ে 1 ছেলে, আমার বোনের একটা ছেলে। তো আমরা জয়েন্ট ফ্যামিলি। আমার এখনো আমি সেই ওই ছোটবেলায় যেভাবে খেলার জন্য চলে যাই, খাবারের চিন্তা করতে হয় না, এখনো সেম। আমার ভাইয়া আছে, উনি সব অ্যারেঞ্জ করে। তো আপনি শুধু খাবেন আর সালামি দিবেন পিচিদের। আর আমি খালি খেলার জন্য, যেখানে এখন যেহেতু কোচিং করাচ্ছি, কোচিং করাই, স্টিল আমি ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলি। এই বছরও আমি যাব আপনার ঈদের পরে এপ্রিলের এন্ডে পোস্টমাউথ ক্রিকেট ক্লাবের হয়ে প্রায় 4.5 মাস ক্রিকেট খেলবো। তো আমি খুব রিল্যাক্স লাইফ কাটাচ্ছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার ঈদে আমি যতটুকু দেখেছি, একটু ফলো করার চেষ্টা করছি, যে আপনার ঈদ তো ঈদই, এর বাইরেও ধরেন স্পেশাল একটা আপনার দায়িত্ব থাকে, সেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে ভাবি কিন্তু সোশ্যাল মিডিয়া অনেক অ্যাক্টিভ। সেখানটায় মনে হয় ক্যামেরা ধরার কাজ করতে হয়। ক্যামেরা ধরতে হয় এখন আসলে, মানে ভাবিকে মেইনটেইন করতে গেলে ক্যামেরা মাঝে মাঝে ধরতে হয়। এটা কি কোচকে মেইনটেইন করার থেকে সহজ না কঠিন? না, এটা কঠিন। কারণ অনেক সময় মাঝে মাঝে বিরক্ত লাগে, বাট সেটা হয়তো তার সামনে প্রকাশ করা যায়। বিরক্ত লাগে ভাবি, এটা হয়তো বিরক্ত লাগে। কারণ হলো যে অনেক জিনিসগুলি আছে যেগুলি সে হয়তো কমফোর্ট, বাট আমি কমফোর্ট না ওই জোনটাতে। তো অনেক সময় দেখা যায় যে আমি হেবিচুয়েটও না, বাট সে একটা টিকটক করলো, ওইটাতে আমার ক্যামেরা ধরতে হলো, বাট আমি আমার ফিল আমি ভালো লাগছে না। আপনি তো লাইট টাইট ভালো বোঝার কথা। হ্যাঁ, বুঝি আর কি। বাট যেটা হয় যে মানে আমার বউয়ের আবার একটা অন্য বড় গুণ আছে, যেটা হলো যে আমরা তো লং ফ্যামিলি, মানে আমরা 5 ভাই। তো ও আসলে আমাদের সবাইকে আসলে একত্রিত করে রাখে, মানে এন্টারটেইনমেন্ট বলেন বা বন্ডিংটা ইনশোর করে, এবং আমাদের সবার ভিতরে একটা যোগাযোগ মেনটেন করা, সবকিছু মিলে এইটাও করে, যেটা আসলে খুবই আমার কাছে মনে খুবই ভালো লাগে। এবং এটা এরকম যে মানে কেউ একজন সিক থাকলো আমরা সবাই ঝাঁপাই পড়ি তাকে সুস্থ। আপনারও কি আশরাফুলের মতোই স্টোরিটা কিনা, যে ঈদ কেন্দ্রিক প্রেসারটা কম থাকে? আমার প্রেসার নেই, আমি সেম আসে, এইজন্য বললাম যে আর্জেন্টিনা সাপোর্টার। হ্যাঁ, প্রেসার কম। এখন তো আর্জেন্টিনা সাপোর্টারদের কোনো প্রেসারই নেই। 22-এর আগে পর্যন্ত অনেক প্রেসার, 26 পর্যন্ত কোনো প্রেসার নেই। আর এখন আর ওই 26 পর্যন্ত পরেও প্রেসার নেই, কারণ ওয়ার্ল্ড কাপ তো জেতা হয়ে গেছে। আর লিওনেল মেসির হয়তো লাস্ট ফাইট। তো ফ্যামিলি যেটা হয়েছে যে আপনার বড় ভাই আছে, মেজো ভাই আছে, আমার বোন আছে, আব্বা আম্মা স্টিল আছে সবাই। তো ওই আমার তেমন কোনো দায়িত্ব নেই, বাট যেটা কিছু দায়িত্ব তো আছে আমার যারা ছোট রয়েছে তাদের প্রতি, ইভেনচুয়ালি আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের প্রতি যে দায়িত্বগুলি সেগুলি পালন করার চেষ্টা করি, বাট ওভারঅল সেফ জোনে আছি আর কি। একটু হালকা আলোচনায় চলে যায়, আরো হালকা করব, ঠিক আছে? মানে সোশ্যাল মিডিয়া নিয়ে কথা হচ্ছিল, ভাবি টিকটক করে সেটা নিয়ে কথা হচ্ছিল। আমাদের বাংলাদেশে তো আসলে অনেকেই সোশ্যাল মিডিয়ায় কাজ করে, আমি নিজেও করি। এই জায়গায় মাঝে মাঝে খুব অদ্ভুত টাইপের কিছু কম্প্যারিজন তৈরি করা হয়। মোহাম্মদ আশরাফুল, আপনাকে দিয়ে শুরু করি, যে হামজা চৌধুরী হচ্ছে বড় সুপারস্টার নাকি সাকিব আল হাসান? মানে আমরা কি অনেক সময় না বুঝে বুঝে এগুলো করি কিনা, কি মনে হয়? আসলে এইটা এখন ওই যে ভিউর জন্য হয়তো বা করা হয়, এছাড়া তো আমার মনে হয় না যে ডেফিনেটলি হামজা তো মাত্র ফার্স্ট ম্যাচ খেললো, ঠিক না? একদমই শুরু করলো, কেবল মাত্র শুরু করলো ন্যাশনাল টিমের হয়ে। হ্যাঁ, সে ডেফিনেটলি ক্লাব ফুটবল খেলেন, কিন্তু ন্যাশনাল টিমের হয়ে তো আগে খেলেনি। আর সাকিবুল হাসান 19 বছর ধরে খেলেছেন এবং প্রায় 13-14 বছর 1 নাম্বার র্যাঙ্কিংয়ে ছিল। এটা ডিফারেন্ট, যারা করেন ওরা না বুঝেই করেন আমার মনে হয়। আর আমি সবসময় বলি যে আসলে এখন আমরা খুব লাকি ছিলাম, আমি বিশেষ করে, যে আমরা যারা শুরুর দিকে খেলেছি, আমরা ওয়েট করতাম কিন্তু সকালের নিউজ পেপারের জন্য আর রাত 8টা বা 10টার খবরের জন্য। এখন কিন্তু এই সোশ্যাল মিডিয়া আইসা মোবাইলে একদম সাথে সাথে আমরা 5 মিনিট পর পরে সব আপডেট পাওয়া যায়। একটু এক জায়গায় আটকাইছেন মানে হচ্ছে ওইগুলাই দেখানো শুরু ওইটাই করবে। এইটা একটা টাফ হয়ে গেছে এখন প্রত্যেকটা স্পোর্টসম্যানের জন্য বলেন বা সাধারণ মানুষের জন্য বলেন, যেটা এমিলি একটু আগে বললো যে সে চাচ্ছে না, তারপরও এটা কিন্তু আগে কিন্তু ছিল না, ফেসবুক এগুলো না প্ল্যাটফর্মগুলোই ছিল। হ্যাঁ, যে আমরা এখন খাইতে যাচ্ছি বা কোথাও যাচ্ছি, আমরা স্ট্যাটাস দিচ্ছি আমি এই জায়গায় আছি, খাবারের ছবিগুলো ধরে ছবি দিয়ে দিলাম। তো এটা তো না দিলেও হয়, কিন্তু আবার না দিলেও মনে হয় যে আপনি মনে হয় জীবিত, আপনি খাননি মনে হয়। না দিলে মনে হয় আপনি খাননি, দুপুরে না গিয়েছিল। কিছুটা বিব্রত করে কিনা এই কম্পারিজন গুলো, যে হামজা বড় নাকি কি সাকিব বড়? মানে দুইজন কিন্তু দুই ভুবনের। প্রথম দেখেন, এখন আমি আর আশরাফুল ভাই এখানে বসেছি, আমরা কোথাও, আমরা তো দুইজনই বাংলাদেশ। আসলে ক্রিকেট খেলা আমি, এবং কেউ কিন্তু বলবেন না যে আমি ওর থেকে বড়, মানে এটা কম্পেয়ার হয় না আসলে। আশরাফুল ভাই যখন ক্রিকেটে ম্যাচ জিতে, আসল বলতে একা জিতে না, সারা বাংলাদেশ জিতে, পারফরম্যান্স করে তারা। আমরা যখন ফুটবলে জিতে আমরা পারফরম্যান্স করি, বাট এনজয়টা কিন্তু সবাই করি। হামজা কোথার? হামজা তো আমাদের দেশেরই ছিল। কম্পারিজন কেন আসবে? দুইটা তো
দুইটা ইভেন্ট, একজন ক্রিকেট খেলছে একজন ফুটবল খেলছে। আমার এই কম্পারিজনই আমার আসলে পছন্দ না অনেস্টলি, কারণ এটা হওয়ারই কথা না। দুইটা ডিপার্টমেন্টে পারফর্ম করছে, সাকিব তাকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে, হামজা ক্লাব ফুটবলে সে বিশাল অনেক বড় প্লেয়ার, প্রিমিয়ার লিগ খেলে ইটস নট এ জোক। আমাদের দেশে একটা ছেলে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলবে, আপনি এটা চিন্তাই করা যায় না। আপনি যদি সাউথ এশিয়ার যদি চিন্তা করেন, সেখানে 4-5জন প্লেয়ার রয়েছে যারা ইউরোপের টপ লিগগুলিতে খেলে। একজন লিভারপুলে খেলে, সন আপনার টটেনহাম হটস্পারে খেলে, আমাদের হামজা লেস্টার সিটিতে খেলে। এটা কিন্তু বিশাল পাওয়া আমাদের জন্য। বাট জাতীয় দলও তো সে আসলে যেহেতু একটা ম্যাচ খেলে ফেলছে, ইন ফিউচার আরো অনেক ম্যাচ খেলবে, সেও কিন্তু আমার কাছে মনে হয় আমাদের দেশকে অন্য উচ্চতায় নিয়ে যাবে, আমরা এটা আশা করতে পারি। তো এটাই তো আমাদের চাওয়া। তো এখানে আসলে কম্পারিজন আমি কোনো মানে কম্পেয়ার করা মানে কিন্তু আপনি কাউকে ছোট করতেছেন, ট্রু। কম্পেয়ার করা মানে আপনি বড় করতেছেন না, খুব ইন্টেনশনালি কাউকে ছোট করতেছেন। কম্পেয়ার করা মানে হচ্ছে ছোট করা। মোহাম্মদ আশরাফুল, আক্ষেপের গল্প শুনতে চাই একটু। মানে এটা নিয়ে আমার নিজেরও খুব কষ্ট আছে যে আপনি যখন শ্রীলঙ্কার এগেনস্টে খেলেন, আপনার পারফরমেন্স শ্রীলঙ্কার এগেনস্টে খেললে অটো চলে আসে। এখনো যদি নামায় দেওয়া হয়, আপনি নিজেও কনফিডেন্ট যে আপনি ভালো করবেন। 10টা রান করতে পারলেন না, মানে ওইটা কি কাজ করছিল আশরাফুল ওই সময়টায়? 190 না, এটা তো অবশ্যই খারাপ। এখন আর কি মনে হয় যে নেক্সট টাইম যদি আমি যেহেতু কোচিংয়ে এসেছি, আমার কাছে মনে হয় যে এই ধরনের সিচুয়েশন হলে আমি উপদেশ দিব ওই ছেলেটাকে, ওই দিনটাতেই যেন সে করে ফেলে। যেমন আমার একটা অপরচুনিটি ছিল নেক্সট ডেতে, যে ডে 3তেই আমি 189 নট আউট ছিলাম। অনেকগুলা বল আমি পেয়েছিলাম, হয়তো চেষ্টা করলে মারতে পারতাম। আমি চিন্তা করেছি না, আজকে আমি সারাদিন নট আউট থাকবো, কালকে এসে করব। কিন্তু ওই যে একটা রাত কিন্তু আমি ভালো মতন ঘুমাইতে পারি মেন্টালি, যে 10-11টা রান ঘুম কি হয়নি? না, ঘুম তো একদমই হয়নি। যেহেতু আমাদের কালচারে আমরা আর কি অনেক সফট হইতে পারে না, অনেক আবার অ্যাগ্রেসিভ হইতে পারে। তো আমার যে জিনিসটা ছিল, যেমন আমি আইসা আমার ফ্রেন্ডদের ফোন দিছি, সবাই এক্সাইটেড, আমার বাসায় ফোন দিছি, সবাই এক্সাইটেড যে প্রথম বাংলাদেশে। হ্যাঁ, তো এই জিনিসটার জন্য আমার মনে হয় যে ওই দিনটা আমি চিন্তা করেছিলাম একরকম, যে না, আজকে আমি সারা দিন নট আউট থাকবো, কালকে এসে হয়তো আমি করব। কিন্তু নেক্সট টাইম যদি আমি এটাই আমার ফিউচারে আমি একটা ছেলেকে হয়তো উপদেশ দিব যে না, তোমার অপরচুনিটি থাকলে তুমি ওই দিনই করে ফেলো, কারণ পরে সারা রাত তোমার কি হবে এটা পরের দিন আসলে উইকেটের ক্যারেক্টারই তো চেঞ্জ হয়ে যায়। যেমন আমার ফার্স্ট বলই আমি চিন্তা করেছিলাম যে প্রথম ওভারে আমি 11 রান করে ফেলবো আর কি, ডে 4-এ যখন নামলাম। এবং বলার বল করছে রাউন্ড উইকেট অফ স্পিন দিলশান। তো রাউন্ড উইকেট যখন একটা অফ স্পিনার বল করবে, তো ইনকামিং বল হবে, নো স্লিপস, 3টা ফিল্ডার এখানে। তো আমি চিন্তা করেছিলাম যে আস্তে করে প্যাডেল সুইপ করবো, এখান দিয়ে 4 রান হয়ে যাবে। কিন্তু বলটা লেগ স্টাম্পের বাইরে পড়ে থাই পেটে লেগ স্লিপ ক্যাচ নিল, এমনভাবে আপিল করলো মনে হয় যে আমি প্লাম আউট। তো ওই যে একটা ভয়, তারপর আমি একটা ডিফেন্স করলাম, স্লিপ মিড অফটা এত সামনে আনছে, এই যে একটা ভয় চলে এসছে। এর আগের দিন কিন্তু আমি ফিয়ারলেস ছিলেন, একটা ভয়ও ছিল না, যে আমি আমার প্রতি এত কনফিডেন্ট যে কোনো বল আমি যেভাবে খেলবো ওইভাবেই হচ্ছে। কিন্তু ওই যে শুরুতেই 2টা বল 2 রকম হওয়াতে আমার ভয়টা এসেছে। তো হয়নি, বিগেস্ট আফসোসগুলোর একটা। ডেফিনেটলি না, আফসোস না, এটা আসলে আল্লাহ লিখিয়ে রেখেছিল যে প্রথম বাংলাদেশি হিসাবে মুশফিকুর রহিম হবে, এবং তার নাম হয়েছে। পরের দিন পত্রিকায় নিউজটা হয়েছিল এইভাবে, যেহেতু অপরাজিত ছিল 189, যে আশরাফুল হইতে যাচ্ছে। তারপরের দিন কিন্তু যাওয়ার আগে কিন্তু জানেন, আমার এতটা কনফিডেন্স থাকতো, কারণ ওই সিরিজে কিন্তু আমি ছিলাম না, সারিয়ান নাফিস ছিল। সারিয়ান নাফিস ব্যাট কি ঠিক করতে গিয়ে নাকি হাত কেটে ফেললো, পরে আমাকে নেওয়া হলো। কিন্তু যাওয়ার আগে কিন্তু আমি বলে গিয়েছিলাম যে এবার যদি আমি 100 করি, ফার্স্ট বাংলাদেশি হিসাবে 200 করবো। আমার এতটা কনফিডেন্স ছিল, এবং কাছেও গিয়েছিলাম, 190-তে গিয়ে হয়নি। আফসোস, এরকম কোন একটা আফসোসের গল্প আছে কিনা? আছে। 2005-এ 2003-এ যখন আমরা প্রথম সাফ ফুটবল জিতলাম, ওই স্কোয়াডে আমি ছিলাম না। 2005-এ যে আমি যখন জাতীয় দলে চান্স পাই, আমার প্রথম জাতীয় দলের প্রথম টুর্নামেন্টই ছিল মিয়ানমার একটা টুর্নামেন্ট, দেন বড় টুর্নামেন্ট হলো সাফ ফুটবল, এবং আমরা ফাইনালে চলে গিয়েছিলাম। এবং আমি ওই টুর্নামেন্টে 2টা গোল করেছিলাম, 2টা গোল, একটা ভুটানের সাথে, একটা ইন্ডিয়ার সাথে। তো ফাইনাল ম্যাচের আগে আশরাফুলের মতো সেম মানে ইন্টারন্যাশনাল ফুটবলে আপনি যদি ফুটবল বা ক্রিকেট, আমার কাছে মনে হয় যে সব ডিপার্টমেন্টেই আপনি যদি ম্যাচের আগে কোনো না কোনোভাবে নার্ভাস থাকেন, আপনি কোনোভাবেই পারফর্ম করতে পারবেন না। আর আমাদের ফুটবলে তারও না, বিকজ আমাদের মেইন কিন্তু স্ট্রেংথ থাকে আপনার নিচের পোর্শনে। সো আপনি যদি নার্ভাস থাকেন, এগুলি তেমন কাজ করবে না। আর আমাদের হ্যাঁ, তখন আপনি মাঠে রান করতে পারবেন না, আপনি বল ড্রিবেল করতে পারবেন না, বল
কন্ট্রোল করতে পারবেন না, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। মানে খুব এক্সাইটেড ছিলাম যে 2003-তে আমরা যেহেতু চ্যাম্পিয়ন হয়েছি, 2005-ও আমরা চ্যাম্পিয়ন হতে যাচ্ছি, এবং হোল অফ দ্য টুর্নামেন্টে আমরা এত দারুণ ফুটবল খেলেছি। কুরশিয়ানি কোচ ছিলেন। আনফর্চুনেট ফাইনালে আমি সাবস্টিটিউট হিসেবে নেমেছিলাম 30 মিনিট, একদমই পারফর্ম করতে পারিনি, যে সত্যি কথা। টেনশনটা আসলে অনেক বেশি টেনশনটা ভুগিয়েছে ছিল, বাট big match-এ। ওই ম্যাচে আমরা 2-1 হেরে গিয়েছিলাম ইন্ডিয়ার সাথে। বাইচুং ভুটিয়া শেষে গোল করে ম্যাচ জিতে যায়, 1-1 ড্র ছিল। মানে ওই ম্যাচটা আসলে আমার এখনো বিশাল চোখের সামনে কষ্ট ভাসে। হ্যাঁ, কারণ এটা বিশাল অ্যাচিভমেন্ট হতো আমাদের জন্য, একদমই। ব্যাক টু ব্যাক টানা দুটা। ফুটবল চ্যাম্পিয়ন হওয়া, এবং আমাদের পারফরমেন্স খুব দরকার ছিল Right. ওই ম্যাচগুলিতে। আমরা এত ভালো খেলতেছিলাম, ইন্ডিয়াও জানে যে আমরা চ্যাম্পিয়ন হব, একদমই। ইন্ডিয়ার খুব ভয় ছিল, বাট আনফর্চুনেট ওই ম্যাচটা হেরেছে। এবং হয়তো ওই ম্যাচটা জিতলে সাফ একটা নামের সাথে কেরিয়ার শেষে একটা সাফ ফুটবল জয়ের একটা স্মৃতি থাকবে, অনন্য ডেফিনেটলি, স্মৃতি। এবং ওইটাই লাস্ট হয়ে আছে। আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। মোহাম্মদ আশরাফুল অসংখ্য ধন্যবাদ, জায়েদ হাসান এমিলি অসংখ্য ধন্যবাদ, নিজেকে ধন্যবাদ দিলাম আপনাদের সাথে এখানে ধন্যবাদ আপনাকে। স্ক্রিন শেয়ার করতে পারার জন্য। সবাই ভালো থাকবেন। খেলার সাথী অনুষ্ঠানের ঈদ আয়োজনের এই পর্ব এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।